ওকে, শুরু করতেছি। কোথায় গেল? হ্যাঁ, আচ্ছা দেখ কি বলতেছে। বলতেছে ফ্যারাডের প্রথম সূত্র কি বলতেছে। আমি ফ্যারাডের প্রথম সূত্রের বাংলা কথাটা বলতেছি না, জাস্ট বুঝাই দিচ্ছি। কেমন? একটা পাত্র আছে, পাত্রের মধ্যে একটা একটা দণ্ড নিচে অ্যানোড দণ্ড, একটা দণ্ড নিচে ক্যাথোড দণ্ড। হ্যাঁ, আর এখানে একটা ব্যাটারি সংযোগ করছি। ব্যাটারির পজিটিভ পজিটিভ প্রান্ত অবশ্যই অ্যানোডের সাথে যুক্ত থাকতে হবে, নেগেটিভ প্রান্ত অবশ্যই ক্যাথোডের সাথে যুক্ত হবে। এটা যুক্ত থাকতে হবে, কেন যুক্ত থাকতে হবে এটা আমি বুঝে দিয়ে আসছি, তাই না? ওকে, তাহলে এখন কি হবে দেখ। এখানে পজিটিভ চার্জগুলো এখানে জমা হচ্ছে না, অ্যানোডে জমা হচ্ছে না, আর নেগেটিভ চার্জগুলো ক্যাথোডে জমা হচ্ছে, তাই তো? এখন পাত্রের মধ্যে ধর সোডিয়াম ক্লোরাইড একটা দ্রবণ আছে। কি দ্রবণ আছে? সোডিয়াম ক্লোরাইডের একটা দ্রবণ আছে। তার মানে দ্রবণের মধ্যে সোডিয়াম প্লাস আর ক্লোরিন মাইনাস অনেকগুলো আয়ন আকারে আছে, তাই না? আছে। এখন তুই আমাকে একটা কথা বল, ব্যাটারি থেকে যদি একটা পজিটিভ চার্জ সেখানে জমা হয়, তাহলে একটা ক্লোরিন সেখানে জমা হবে না? ব্যাটারি থেকে যদি দুইটা পজিটিভ এসে যুক্ত হয়, তাহলে ক্লোরিন দুইটা এসে জমা হবে না? দণ্ডে যদি তিনটা পজিটিভ চার্জ আসে, তিনটা পজিটিভ চার্জকে নিউট্রাল করার জন্য তিনটা ক্লোরিন চার্জ আসবে না? কারণ প্লাস মাইনাস অবশ্যই আকর্ষণ করে একে অপরকে। আর ঠিক মাইনাসের ক্যাথোডের ক্ষেত্রে উল্টাটা ঘটবে। যেহেতু ক্যাথোড টার্নে মাইনাস সাইন গুলো জমা হচ্ছে, তাহলে মাইনাস সাইনকে নিউট্রাল করার জন্য সোডিয়াম প্লাস গুলো এসে জমা হবে না? একটা আসলে একটা সোডিয়াম প্লাস আসবে, দুইটা আসলে দুইটা সোডিয়াম প্লাস আসবে, তিনটা আসলে তিনটা সোডিয়াম প্লাস আসবে, তাই তো? আচ্ছা, একটা জিনিস কি খেয়াল করছস, এই সোডিয়াম প্লাস গুলা যদি ক্যাথোড টার্নের চারপাশে জমা হয়, কিংবা ক্লোরিন মাইনাস গুলা যদি অ্যানোড টার্নের চারপাশে জমা হয়, তাহলে অ্যানোড দণ্ড আর ক্যাথোড দণ্ডের ভর একটু বেড়ে যাচ্ছে, ভরটা বেড়ে যাচ্ছে, তাই না? তার মানে ভর বেড়ে যাচ্ছে বা মোটা হচ্ছে, তাই তো? কিন্তু কেন হচ্ছে? আরেকটা জিনিস খেয়াল করছিস কিনা দেখ। একটা পজিটিভ চার্জ আসছে, একটা ক্লোরিন আসছে। একটা পজিটিভ চার্জ আসছে, দুইটা ক্লোরিন আসছে। তিনটা পজিটিভ চার্জ আসছে, তিনটা ক্লোরিন আসছে। ঠিক না? চার্জ যত বাড়তেছে, দণ্ডের ভর তত বাড়তেছে। কথা সত্য কিনা বল, মিথ্যা তো বলছি? ওকে, তাহলে আমরা কি বলতে পারি না যে ডাব্লিউ সমানুপাতিক কিউ? ডাব্লিউ বলতে এখানে বোঝাচ্ছে ভর, ভর ওজন। হ্যাঁ, ওয়েট। আর কিউ বলতে বোঝাচ্ছে চার্জের সংখ্যা, তাই না? তার মানে আমরা এটাও বলতে পারি কিউ কখন বাড়ে, যখন এখানে কারেন্ট প্রবাহ বেশি হবে, কারেন্টের ফ্লো যত বেশি হবে, কিউর পরিমাণ চার্জের সংখ্যা তত বেশি হবে না? কারণ একক সময় যে পরিমাণ আধান প্রবাহিত হয় সেটাই তো কারেন্ট, তাই না? তড়িৎ। তো তড়িৎ যত বেশি প্রবাহ হবে, তত বেশি কিউ জমা হবে। তার মানে আমরা ডাব্লিউ সমানুপাতিক কিউ যেমন লিখতে পারি, ডাব্লিউ সমানুপাতিক আইও লিখতে পারি, পারি না? ওকে, তো এখন দেখা যাচ্ছে ডাব্লিউ সমানুপাতিক চিহ্নটা উঠে দিলে ডাব্লিউ সমান জ্যাড কিউ আসতেছে। সমানুপাতিক চিহ্নটা উঠে দিলে জ্যাড আসছে, এই জ্যাডটা হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। হ্যাঁ, এই তড়িৎ রাশির যেহেতু জ্যাড, তার মানে এটা একটি কনস্ট্যান্ট মান, যেহেতু সমানুপাতিক চিহ্ন উঠে আসছে, ঠিক না? তো যেহেতু সমানুপাতিক চিহ্ন উঠে একটা মান আসছে, সেহেতু এটা অবশ্যই একটা কনস্ট্যান্ট মান আসবে না, অথবা ধ্রুবক মান আসবে। এখন কথা হচ্ছে জ্যাটের মান কি তার মানে একটা মান, এই একটা মানে আমি সব অঙ্কে বসাবো? না, জ্যাটের মান হচ্ছে যে এক একটা ধাতুর জন্য জ্যাটের মান এক এক রকম, কিন্তু এটা নির্দিষ্ট। যেমন অ্যালুমিনিয়ামের একটা জ্যাটের মান আছে, হাইড্রোজেনের একটা জ্যাটের মান আছে। হ্যাঁ, তারপর হচ্ছে জিঙ্কের একটা জ্যাটের মান আছে, কপার একটা জ্যাটের মান আছে। তো আমরা যদি ক্যাথোড দণ্ড দিয়ে হিসাব করি, তখন ধর ক্যাথোডে আমরা রাখছি কপারকে, তো জ্যাটের মান কপার একটা বসাবো। আর অ্যানোডে রাখছি জিঙ্কে, তো অ্যানোডের ভর কতটুকু হয়েছে এটা বের করার জন্য আমরা জিঙ্কের জ্যাটের মানটা বসাবো। একটু একটু ক্লিয়ার হয়েছে কিনা বলতো? ক্লিয়ার হয়েছে? ওকে, এবার তাহলে তড়িৎ রাসায়নিক তুলনাঙ্ক নিয়ে পড়ালেখা শুরু করতে পারবো কিনা বল। তড়িৎ রাসায়নিক তুলনাঙ্ক। আচ্ছা, ডাব্লিউ সমান যদি জ্যাড কিউ হয়, তাহলে জ্যাড সমান ডাব্লিউ বাই কিউ না? ডাব্লিউ এর একক কি, গ্রাম না? আর কিউ এর একক কি, কুলম না? তার মানে জ্যাড এর একক কি হবে, গ্রাম, গ্রাম পার কুলম না? তাহলে জ্যাড এর একক পাওয়া গেছে। এখানে ডাব্লিউ বলতে কি বোঝাচ্ছে, জমা হওয়া ভর। কিউ বলতে কি বোঝাচ্ছে, প্রবাহিত চার্জ। আর এম দ্বারা, এখানে একটা এম, বড় হাতের এম আসছে, দেখছস? বড় হাতের এম কে আমরা সবসময় এক নামে চিনি, আণবিক ভর বা পারমাণবিক ভর, প্রকৃত আণবিক ভর বা প্রকৃত পারমাণবিক ভর। ওকে,
ওই যে মনে আছে আমরা ছোটবেলায় সূত্র ইউজ করতাম W/M, ওখানে নিচে যে এমটা ইউজ করতাম ওইটা আণবিক ভর আর পারমাণবিক ভর ছিল না প্রকৃত। ওকে, এখানে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট বলতে হবে, ই সমান তুল্য সংখ্যা। তুল্য সংখ্যাকে কি দিয়ে প্রকাশ করে? আচ্ছা, এখানে ছিল না, সুপার শপটা গেছিলাম, হ্যাঁ সুপার শপে গেছিলাম। হ্যাঁ দাঁড়া একটু দাঁড়া। আমার ঘরে জিজ্ঞেস করছিলাম যে এটা চেঞ্জ করে দাও, সুপার শপ আমাদের এখানে চেঞ্জ না তাহলে তো না, পরে ঠিক আছে। ওকে, আচ্ছা দেখ, তুল্য সংখ্যাকে কি দিয়ে প্রকাশ করে? ই দিয়ে প্রকাশ করে না? আচ্ছা, ই দিয়ে কেন প্রকাশ করে? ই দিয়ে কিন্তু ইলেকট্রনের চার্জকে প্রকাশ করে, তাই না? তো ই দিয়ে তুল্য সংখ্যা প্রকাশ করে, ই দিয়ে ইলেকট্রনের চার্জও প্রকাশ করে। তো এই চ্যাপ্টারের ক্ষেত্রে আমরা ই দিয়ে তুল্য সংখ্যা প্রকাশ করব, বুঝতে পারছি এই চ্যাপ্টারের ক্ষেত্রে। আর এই চ্যাপ্টারে কিছু কিছু অঙ্কে ইলেকট্রনের চার্জের ব্যবহারও আছে। তো ইলেকট্রনের চার্জের ব্যবহার কখন আসবে এটা তো আমরা বুঝবো, একটু পরে বুঝিয়ে দিলে বুঝবি না। তো তার মানে ইলেকট্রনের চার্জকে ই দিয়ে প্রকাশ করবি, তুল্য সংখ্যাকে ই দিয়ে প্রকাশ করবি যখন যেটাকে প্রয়োজন হয়। হ্যাঁ, এমন কোন এই চ্যাপ্টারে এমন কোন সূত্র নয় যেখানে দুইটা জিনিস একসাথে ইউজ হচ্ছে, ইলেকট্রন চার্জও ইউজ হচ্ছে কিংবা হচ্ছে তুল্য সংখ্যা ইউজ হচ্ছে। এমন কোন সূত্র নাই, হয় ইলেকট্রন চার্জ ইউজ হবে নতুবা তুল্য সংখ্যা ইউজ হবে। আর 99% অঙ্ক তুল্য সংখ্যা ইউজ হবে, শুধু 1% কিছু অঙ্ক আছে ইলেকট্রনের চার্জ ইউজ হবে। তো এটা নিয়ে মাথা ঘামাই লাভ নেই। হ্যাঁ, তড়িৎ বিশ্লেষণের সময় কোনো পদার্থের মধ্য দিয়ে, আচ্ছা সংজ্ঞা লেখার একটা টেকনিক আছে জানোস তো? তুই যদি সূত্র পারো, সূত্র থেকে তুই সংজ্ঞা লিখতে পারবি। জেড সমান W/Q না? এর নিচে যেটা থাকবে এটাকে আমরা সবসময় এক বানাই দিব। কি বানাই দিব? এক। তার মানে তড়িৎ বিশ্লেষণের সময় পদার্থের মধ্য দিয়ে 1 কুলম্ব চার্জ, দেখছস নিচেরটাকে এক বানাই দিছি। 1 কুলম্ব চার্জ প্রবাহিত করা হলে তড়িৎ দ্বারে যে পরিমাণ ভর সঞ্চিত বা জমা হয় তাকে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক বলে। তার মানে সংজ্ঞা লেখার একটা, না 1 ফারেনহাইটে আমি আসতেছি, এটা হচ্ছে ফ্যারাডে, 1 ফ্যারাডে আমি আসতেছি। তাহলে জ্যাটের একটা সূত্র পাইছি W/Q, আরেকটা সূত্র হচ্ছে M/EF। দেখি বলতে এখানে M বলতে কি বোঝাচ্ছে? আণবিক ভর বা পারমাণবিক ভর। ওকে, আর ই দ্বারা কি বোঝাচ্ছে? তুল্য সংখ্যা। আর ফ্যারাডে দ্বারা কি বোঝাচ্ছে? 1 ফ্যারাডে। হ্যাঁ, এটা কত ক্লাসে আমি শিখিয়ে দিয়েছি 1 ফ্যারাডের সমান কেন 96,500 কুলম্ব। তুই আমাকে প্রশ্ন করছিলি, এটা তো বিশাল তফাৎ, তাহলে 96,500 কুলম্ব কেন ধরতেছি, মনে আছে? এই দেখ, এখন মনে পড়বে, দেখ তোর সামনে নিয়ে আসতেছি, দেখ তো চেনা চেনা লাগতেছে কিনা স্লাইডটা। এই যে 1 ফ্যারাডের সমান হচ্ছে যে 1 মোল ইলেকট্রনের চার্জ। তো একটা ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 × 10⁻19 কুলম্ব, তাই না? তাহলে 1 মোল সমান কত? 6.023 × 10⁻23 না? অ্যাভোগাড্রো সংখ্যা না? তাহলে এতটা ইলেকট্রন চার্জ করতে হবে 96,368 কুলম্ব, কিন্তু এটাকে আমরা প্রায় 96,500 কুলম্ব ধরে ম্যাথটা করি, বুঝতে পারছি? তাহলে 1 ফ্যারাডের সমান কত? 96,500 কুলম্ব। এখন তোর মনে একটা প্রশ্ন আসতে পারে, এই সূত্রটা করতে আসছে, যেটা এই সূত্রটা কার থেকে পাইছি? মজার ব্যাপার হচ্ছে যেটা এই সূত্র করতে আসছে কিভাবে সেটা আমাদের জানার দরকার নাই, সূত্রটা বিজ্ঞানীরা দিয়ে গেছে, এটা ডাইরেক্ট মুখস্থ করো, জ্যাট সমান M/EF। ওকে, বেশিরভাগ সূত্র কিন্তু এটাই ইউজ হয়, এটা অনেক কম ইউজ হয়। এটা এই সূত্রটা ইউজ হচ্ছে বাচ্চাদের অঙ্ক যেগুলো আছে শুরুর দিকে, ওই বাচ্চাদের অঙ্কগুলোতে এটা ইউজ হয়, আর বড়দের অঙ্কতে এটা ইউজ হয়। হ্যাঁ, ওকে, তার মানে আমরা, আর ইম্পর্টেন্ট ফর মেডিকেল এমসিকিউর জন্য কিছু জ্যাটের মান মুখস্থ রাখা লাগে, সবগুলো জ্যাটের মান তুই মুখস্থ রাখতে পারবি না, পারবি? কিন্তু এমসিকিউর জন্য, মেডিকেল এমসিকিউর জন্য তিনটা, বিশেষ করে সিলভার, হাইড্রোজেন আর কপার, এদের কি বলে জ্যাটের মানটা মুখস্থ, মানে মুখস্থ করতে পারো আমরা যদি এমসিকিউতে আসে আর কি, এমসিকিউর জন্য। হ্যাঁ, যাতে একদম অন্তস্থ কণ্ঠস্থ তরস্থ মুখস্থ রাখতে হবে না, যাতে অপশন দেখলে চিনতে পারো এইটা সিলভারের, এটা হাইড্রোজেনের, এটা হচ্ছে কপারের। বুঝতে পারছি কিনা বলতো? ওকে, তারপর হচ্ছে প্রত্যেক ভিন্ন ভিন্ন পদার্থের জন্য একটা নির্দিষ্ট রাসায়নিক তুল্যাঙ্ক মান থাকে, ওই যে বলছি না কপারের জন্য একটা, জিঙ্কের জন্য একটা। হ্যাঁ, এরকম আর কি। তাহলে আমরা তিনটা সূত্র পাইছি, W সমান জ্যাট কিউ একটা সূত্র পাইছি,
জেড সমান ডাব্লিউ বাই কিউ কিংবা হচ্ছে এম ডিভাইড বাই ইএফ, এটা একটা সূত্র হয়েছে। আরেকটা সূত্র হয়েছে কিউ সমান আইটি, মনে আছে আই সমান কিউ বাই টি হলে তাহলে কিউ সমান আইটি হবে না। আরেকটা কিউ সূত্র হচ্ছে এক্সি, এক্সি হচ্ছে যে এখানে কিন্তু ই হচ্ছে ইলেকট্রনের চার্জ। গত ক্লাসে বলেছি না একটা বস্তুর মধ্যে মোট কত পরিমাণ চার্জ আছে, এক্সি, এক্স হচ্ছে কণার সংখ্যা আর ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, মনে আছে তো এটা না? ওকে, তবে অঙ্ক করার আগে একটা কথা বলে দিই, কিউ সমান আইটি এই জিনিসটা বেশি ইউজ হবে, বুঝতে পারছি? এই জিনিসটা বেশি ইউজ হবে। তার মানে ডাব্লিউ সমান জেড কিউ, তুমি এখানে কিউর জায়গায় আইটিও লিখতে পারো না, এই জিনিসটা খেয়াল রাখতে হবে। ডাব্লিউ সমান জেড কিউ বলতে সূত্র একটাই যে ডাব্লিউ সমান সবসময় জেড কিউ বসাইতে হবে এমন না, ডাব্লিউ সমান তো জেড আইটিও বসাইতে পারো, কারণ কিউ সমান যে আইটি। ঠিক সেম ভাবে জেড, হ্যাঁ বুঝতে পারে, বুঝিনি বল তো, আবার বল। হ্যাঁ কিন্তু আমি বলছি না শুধু 1% অঙ্ক হচ্ছে এই সূত্র দিয়ে হবে, বাকি সব অঙ্ক এগুলা দিয়ে হবে। আমি বলছি না ইলেকট্রনের চার্জ দিয়ে অঙ্ক খুবই কম। হুম, তাহলে এখন হচ্ছে কি, যেমন ডাব্লিউ বাই কিউ, এখানে ডাব্লিউ বাই আইটিও লিখতে পারতাম না, এই জিনিসটা খেয়াল রাখতে হবে জাস্ট। এখন দেখবি গট গটায় সব অঙ্ক পারবি। হ্যাঁ, ওই ওই দেখ কোথায় গেল। আচ্ছা, কিউর আরেকটা সূত্র আছে, কিউর আরেকটা সূত্র হচ্ছে এন ই এফ, এই সূত্রটা মনে রাখতে হবে। আরেকটা ইম্পর্টেন্ট সূত্র, কিউর আরেকটা সূত্র বলতো কি, এন ই এফ। এখানে এন সমান কি, মোল সংখ্যা, কত মোল, কত মোল হচ্ছে, ঠিক আছে। আর ই সমান হচ্ছে যে তুল্য সংখ্যা। তার মানে ইলেকট্রনের চার্জ শুধু একটা সূত্র ইউজ হচ্ছে এক্সি, এটা ছাড়া বাদ বাকি সব ই হচ্ছে তুল্য সংখ্যা, ঠিক আছে। আর এফ হচ্ছে ফ্যারাডে। সূত্রটা কেমন আসে সেটাকে দেখাইতে হবে, এটা তুই নিজে দেখলে বুঝবি। ডাব্লিউ সমান যদি জেড কি হয়, তাহলে আমরা জেড কে এম ডিভাইড বাই ইএফ ইনটু কিউ লিখতে পারি না? জেড এর আরেকটা সূত্র হচ্ছে এম ডিভাইড বাই ইএফ না? তাহলে কিউ, তারপর হ্যাঁ, এরপর হচ্ছে কিউ সমান, কিউ কে এক পাশে রাখছি, তারপর এমটা ডাব্লিউ নিচে গেছে, আর ডাব্লিউ বাই এম সমান আমরা কি জানি, এন না, মোল সংখ্যা না, ওইটা এখান থেকে আসছে, বুঝতে পারছি আশা করি। তাহলে সূত্র টুত্র সব বুঝাই ফেললাম। এখন আচ্ছা, এখানে একটা জিনিস গত ক্লাসে পড়ছিলাম, এটা আজকে ক্লাসে আবার বলতে ভুলে গেছি, ফ্যারাডের প্রথম সূত্রে। এখানে দেখ মাইনাস একটা পজিটিভ চার্জ আসছে, একটা ক্লোরিন মাইনাস আসছে, তাই না? আর এখানে একটা মাইনাস সাইন আসছে, একটা সোডিয়াম প্লাস আসছে। আচ্ছা, কপারের ক্ষেত্রে কি হতো, কপার 2+ না? তার মানে একটা কপার 2+ কে নিউট্রাল করার জন্য দুইটা ইলেকট্রন লাগবে না? তার মানে ওই ক্ষেত্রে দুইটা ইলেকট্রন হলে একটা কপার 2+ জমা হয়, চারটা ইলেকট্রন জমা হলে দুইটা কপার 2+ জমা হয়। হ্যাঁ এটা বলছিলাম, এটা জাস্ট মনে রাখতে হবে। আচ্ছা, এবার যে তুল্য সংখ্যা নিয়ে একটা জটিলতা আছে। তুল্য সংখ্যাকে যত ইজি ভাবছো তত ইজি না, এর সামান্য একটু হালকা একটু জটিলতা আছে। হালকা জটিলতাটা কি, একটু আমি তোকে বলি। ওকে, তুল্য সংখ্যা বলতে আমরা কি জানি, তোকে নর্মাল তুল্য সংখ্যা শিখাইছিলাম তাই না? নর্মাল তুল্য সংখ্যা মানে হচ্ছে যে একটা এসিডের মধ্যে যতটা হাইড্রোজেন থাকবে সেটা একটা তুল্য সংখ্যা, তাই না? আপাতত তুল্য সংখ্যা নিয়ে অবশ্যই ডিটেলস পড়া আছে পরিমাণগত রসায়নে, বাট আমরা এত ডিটেলসে যাবো না। আমরা শুধু জানি যে এসিডের ক্ষেত্রে তুল্য সংখ্যা হিসাব করে কেমনে, যতটা হাইড্রোজেন প্লাস জলীয় দ্রবণে সে দিবে, তাই না? যেমন সালফিউরিক অ্যাসিডের ক্ষেত্রে হাইড্রোজেন আছে দুইটা, তাহলে তুল্য সংখ্যা কত, 2, ঠিক না? আর সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, তাহলে জলীয় দ্রবণে ওএইচ দিবে কয়টা, একটা না? একটা তো দিবি সোডিয়াম হাইড্রোক্সাইড, তাহলে ওর তুল্য সংখ্যা কত, 1, ঠিক না? আর আরেকটা তুল্য সংখ্যা আরেকভাবে হিসাব করা যায়, ধাতু কয়টা ইলেকট্রন ছাড়তেছে সেটার উপর হিসাব করতে হবে। হ্যাঁ, সোডিয়াম প্লাস, সোডিয়াম কয়টা ইলেকট্রন চাচ্ছে, একটা ইলেকট্রন চাচ্ছে না? তাহলে সোডিয়ামের তুল্য সংখ্যা কত হবে, 1। ওকে, কিন্তু কপার 2+ এর ক্ষেত্রে একটু ব্যতিক্রম দেখা যায়, শুধু কপার 2+ না, আরো কয়েকটা এরকম ব্যতিক্রম আছে। হ্যাঁ, ব্যতিক্রম গুলো তোকে প্রশ্নে বলে দিবে, প্রশ্ন বলে দিবে বলতে প্রশ্নে তোকে তুল্য সংখ্যা বলে দিবে না, প্রশ্নে তোকে বিক্রিয়াটা দেখাই দিবে, বিক্রিয়াটা দেখে তোর বুঝতে হবে তুল্য সংখ্যা এখানে কত। হুম, নর্মাল কেসে কি হয়, নর্মাল কেসে কি হয়, এটা নর্মাল কেস, কপার 2+ দুইটা ইলেকট্রন ছেড়ে দিয়ে কপারে পরিণত হয়, তাই না?
আচ্ছা, এই ক্ষেত্রে তো কপার সবসময় ক্যাথোডে থাকে, তাই না? এই ক্ষেত্রে কি হয়, কপার 2+ সবসময় দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হয়, তাই না? ধাতু সবসময় ইলেকট্রন ছাড়ে, ঠিক আছে, কিন্তু ধাতুর মধ্যে একটা রেস লাগছে বলছি না, যার সক্রিয়তা সিরিজ বেশি ও অ্যানোডে থাকে, আর যার সক্রিয়তা কম সে থাকে ক্যাথোডে। আর সে ক্যাথোডে থাকার কথা ধাতু কিছু করার নেই, সে ইলেকট্রন গ্রহণ করতে হবে, ধাতু হয়েও ইলেকট্রন গ্রহণ করতে হবে, তাই না? তাহলে কপার 2+ নর্মালি দুইটা ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হয়, এটা হচ্ছে নর্মাল কেস। হুম। তবে ব্যতিক্রম কেস হচ্ছে কখনো কখনো কপার 2+ মাত্র একটা ইলেকট্রন গ্রহণ করে কপারে পরিণত হয়, কপার প্লাসে পরিণত হয়। হ্যাঁ, কারণ কপার 2+ ছিল, একটা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে একটা প্লাসে না কমবে, দুইটা প্লাস আর কমবে না, তাহলে কপার প্লাসে পরিণত হয়। তারপরে প্রথম কেসে কিন্তু তুল্য সংখ্যা 2, কিন্তু হ্যাঁ, এটা হচ্ছে হঠাৎ 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 হঠাৎ, কখনো এটা হবে না। তোর এইচএসসি লেভেলে যে ম্যাথগুলো করবি সবগুলো তো নর্মাল কেসই পাবি, এটা শিওর থাক। হ্যাঁ, কিন্তু আমি তোকে অ্যাডমিশন সহ পড়াচ্ছি, আর অ্যাডমিশনে সবসময় একটু একটু ঘুরাই দে, একটু একটু প্রশ্ন ঝামেলা দেয়, আর ওরাই বিক্রিয়াটা দেখাই দিবে যে ইজিলি দেখা যাচ্ছে একটা ইলেকট্রনিক গ্রহণ করছে, তাই না? এই ক্ষেত্রে পোলাপাইন উত্তেজিত হয়ে, আমি তো জানি কপারের তুল্য সংখ্যা 2, আরে 2 বসায় ম্যাথ করে ফেললাম, চ্যাটের মান এম ই এফ, এম ডিভাইড বাই ই এফ, ই এর মান 2 বসায় দিলাম, তারপর বাসায় এসে বলছে টিচার আমি সব করছি, তারপর কিন্তু রেজাল্ট পাওয়ার পর শূন্য। তা আমি তো সব লিখছিলাম, ভুল কেন দিলাম আমি তো বুঝি নাই। তো সব লিখলে তো হবে না, বুঝে লিখতে হবে, বেসিক বেসিক ঠিক থাকতে হবে, গোড়া ঠিক থাকতে হবে। এখানে ইলেকট্রন গ্রহণ করছে কয়টা, একটা না? তাহলে এরিয়ার কাছে তুল্য সংখ্যা কত, 1। তার মানে একটা শর্টকাট পদ্ধতি শিখিয়ে দিচ্ছি আমি এখন তোমাকে। যখন দেখবা যে কপার 2+, মানে কি একটা আয়ন না? আয়ন না, এটা একটা আয়ন না? আয়ন থেকে ডাইরেক্ট পরমাণুতে কনভার্ট হয়েছে, তখন তুল্য সংখ্যা নর্মাল কেসটাই থাকবে। হ্যাঁ, এখন দেখ কপার 2+ও কিন্তু আয়ন, কপার প্লাসও কিন্তু এক ধরনের আয়ন, তাই না? যখন আয়ন থেকে আয়নই রয়ে গেছে, তার মানে এটা রেয়ার কেস। আর এখন হচ্ছে এগুলো হচ্ছে বাংলা পড়া, এগুলো সৃজনশীল, এগুলো নিজে নিজে পড়ে গেলি। ফ্যারাডের সূত্রের প্রযোজ্যতা, এটা হচ্ছে গলিত বা উভয় অবস্থায় ব্যবহার করা যায়। তারপর হচ্ছে ফ্যারাডের সূত্র, তড়িৎ বিশ্লেষণ, তাপমাত্রা, চাপ, ঘনমাত্রার উপর নির্ভরশীল নয়, এগুলো বাংলা পড়া পারবি না? আর সীমাবদ্ধতা, ইলেকট্রনের পরিবাহীর ক্ষেত্রে ফ্যারাডের সূত্র কি ইউজ হয়, ইলেকট্রনের পরিবাহীর ক্ষেত্রে কার সূত্র ইউজ হয়, ওহমের সূত্র ইউজ হয়, তাই না? কুলম্ব। তড়িৎ বিশ্লেষে একই সাথে একাধিক বিক্রিয়া সংঘটিত হলে এই ত্রুটি দেখা যায়। মানে তড়িৎ বিশ্লেষে যদি একসাথে অনেকগুলো বিক্রিয়া ঘটে তখন কিন্তু ফ্যারাডের সূত্রে একটু ত্রুটি ত্রুটি দেখা যায়, এই সীমাবদ্ধতা। হ্যাঁ, আর ফ্যারাডের সূত্র হচ্ছে কোনো তাপমাত্রা, চাপ, ঘনমাত্রার উপর নির্ভরশীল করে না। আর হচ্ছে তড়িৎ বিশ্লেষণ দ্রবণে, ওই যে তড়িৎ বিশ্লেষণ দ্রবণ, সোডিয়াম এগুলো এতক্ষণ যা কাজ করছে এগুলো সব দ্রবণ না, গলিত অবস্থায় আছে না? সোডিয়াম ক্লোরাইড গুলো একটা দ্রবণে গলিত অবস্থায় আছে না? এই দ্রবণ আর গলিত উভয় অবস্থায় ফ্যারাডের সূত্রগুলো ব্যবহার করা হয় আর কি। এবার হচ্ছে ফ্যারাডের দ্বিতীয় সূত্র। আচ্ছা, ফ্যারাডের প্রথম সূত্রে কনস্ট্যান্ট মান কে ছিল, জ্যাটের মান কনস্ট্যান্ট ছিল না? জ্যাট ছিল কনস্ট্যান্ট। এবার ফ্যারাডের দ্বিতীয় সূত্র হচ্ছে আমরা কিউ কে কনস্ট্যান্ট রাখবো। কাকে কনস্ট্যান্ট রাখবো? কিউ কে। সূত্র কোনটা ছিল, ডাব্লিউ সমান জ্যাট কিউ, তাই না? সূত্র ছিল ডাব্লিউ সমান জ্যাট কিউ। এখন আমরা কিউ কে কনস্ট্যান্ট রাখতে যাচ্ছি, তার মানে কিউ কে কনস্ট্যান্ট রাখলে ডাব্লিউ সমানুপাতিক জ্যাট হয়ে যাবে না? এই সূত্রটা জাস্ট প্রমাণ করতে হবে, কিউ কে কনস্ট্যান্ট রাখলে ডাব্লিউ সমান জ্যাট হয়। আর তার মানে এই ডাব্লিউ সমানুপাতিক যে জ্যাট হয়, এখান থেকে আমরা আরেকটা কথা বলতে পারি। কি কথা বলতে পারি বলতো? যে ধাতুর তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক যত বেশি, সে ধাতু বেশি জমা হয়, বলতে পারি না? দেখছো, এইভাবেই করে কত স্টেটমেন্ট আমরা চলে আসতেছি। তার মানে মাথায় পুরো একদম ইজি, এগুলো বুঝে একবার বুঝে ফেললে এগুলা এই চ্যাপ্টার থেকে সহজ চ্যাপ্টার তুই কেমিস্ট্রি কোনো চ্যাপ্টারে পাবি না। প্রতি চ্যাপ্টারে বলি, কিন্তু চ্যাপ্টার পড়ে ফেলার পর তোর কি কঠিন মনে হয় আর? তুই বল। তো এই চ্যাপ্টারে কঠিন মনে হবে না। দুনিয়ার ইজি, কেমিস্ট্রি হচ্ছে দুনিয়ার ইজি একটা টপিক, এখান থেকে তুই রস খুঁজে পাইতে হবে। তো রস খুঁজে পাইলে কেমিস্ট্রি থেকে মজার চ্যাপ্টার, মজার সাবজেক্ট কোনো সাবজেক্ট নেই। যদি আমি বায়োলজি পড়াবার সময় আবার বলবো যে বায়োলজি সব থেকে মজার সাবজেক্ট, এটা অন্য কথা। হ্যাঁ, তো মোট কথা পড়া, এটা দ্বারা কি বোঝায়, পড়া বুঝে পড়লে সবই মজা।
বেসিক ঠিক থাকলে সবই মজা, না পড়লে লড্ডা। হুম। আচ্ছা ধর এখানে একটা পাত্র আছে, এখানে আরেকটা পাত্র নিলাম, এখানে আরেকটা পাত্র নিলাম। হ্যাঁ, তিনটা পাত্রে আমরা যে তার যুক্ত করছি আর তার যে ব্যাটারি যুক্ত করছি, ব্যাটারি বিভব পার্থক্য সমান, ভি ভি ভি, দেখছো তিনটারই ভি। যেহেতু বিভব সমান তাহলে মানে এখান থেকে কারেন্টও সেম বাইর হবে, আর কারেন্ট যদি সেম বাইরে তার মানে কিউ ধ্রুবক। কারেন্ট সেম মানে কি, কারেন্টের মানটা চেঞ্জ হচ্ছে না, তার মানে কিউর মানও চেঞ্জ হবে না, কারণ কারেন্টের সাথে আর আধানের সম্পর্ক কি সমানুপাতিক না। তার মানে আই যেহেতু ধ্রুবক তার মানে কিউ ধ্রুবক। শুধু আমরা এখানে পার্থক্য রাখছি কোথায়, এক জায়গায় সিলভার রাখছি, এক জায়গায় হাইড্রোজেন রাখছি, এক জায়গায় কপার রাখছি, তাই না? তাহলে আমরা জানি ডাব্লিউ সমান কিউ, তার মানে ডাব্লিউ অফ সিলভার সমান কিউ ইন্টু ঝ্যাট সিলভার, তাই না? ডাব্লিউ অফ হাইড্রোজেন সমান কিউ ইন্টু ঝ্যাট হাইড্রোজেন না? ডাব্লিউ অফ কপার সমান হচ্ছে কিউ ইন্টু ঝ্যাট কপার না? তার মানে এখানে দেখ সবগুলো কিউ কিন্তু সমান, সবগুলো কিউ সমান, কারণ আমরা তো কিউ দিছি সমান করে, তাই না? তার মানে আমরা বলতে পারি ডাব্লিউ অফ সিলভার সমানুপাতিক জ্যাট অফ সিলভার, ডাব্লিউ অফ হাইড্রোজেন সমানুপাতিক জ্যাট অফ হাইড্রোজেন, ডাব্লিউ অফ কপার সমানুপাতিক জ্যাট অফ কপার। তার মানে আমরা আলটিমেট একটা সূত্র দাঁড় করাতে পারি, যদি কিউ ধ্রুবক থাকে তাহলে ডাব্লিউ সমানুপাতিক জ্যাট। তার মানে কারেন্ট যখন আমরা সেম ভাবে ফ্লো করব তখন হচ্ছে যে যার তড়িৎ রাশির তুল্যাঙ্ক যত বেশি সেই বেশি জমা হবে। তাহলে এখন আমরা আস্তে আস্তে ম্যাথের দিকে যাব। এটা জাস্ট একটা সংজ্ঞা, এটা একটা বাড়তি সংজ্ঞা, এটা মাঝে মাঝে আসে, এটা নিয়ে কোনো ম্যাথ নাই, কিছু নেই। হ্যাঁ, এই সংজ্ঞাটা কি, তোকে মাঝে মাঝে জ্ঞানমূলকের জন্য বলবে যে তড়িৎ দক্ষতা বা তড়িৎ সামর্থ্য কাকে বলে। হুম, এই সংজ্ঞাটা এখানে ঢুকাই দেবে, কারণ কি, কারণ আমার নোট খাতায় কোনো কিছু বাদ নেই, সব টপিক নিয়ে পড়ানো হয়েছে, সব টপিক। তো তখন তুই বলতো তড়িৎ দক্ষতা কি তড়িৎ সামর্থ্য কি, এটা তো আমি পড়ি নাই, তখন দোষ পড়বে কার, আমার পড়বে। সেই জন্য এটা একটা ঢুকাই দেওয়া হয়েছে মাঝখান দিয়ে। তাই এটা লিখেই রাখতে পারি যে এটা এক্সট্রা টপিক, এটা কি এক্সট্রা, এক্সট্রা টপিক। ওকে, এক্সট্রা টপিক তাহলে কি, এই যে আমরা যে ক্যাথোডে কি পরিমাণ ভর জমা হচ্ছে, হ্যাঁ, তড়িৎদ্বারে কি পরিমাণ ভর জমা হচ্ছে, এই যে আমরা সূত্র দিয়ে বের করতেছি, ডাব্লিউ সমান জ্যাট কিউ, ডাব্লিউ সমান জ্যাট আইটি, এইসব সূত্র দিয়ে সূত্র ইউজ করে যে আমরা বের করতেছি কি পরিমাণ ভর জমা হচ্ছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি এক্সাক্ট সেম মানটা আসে না, বুঝতে পারছি? এক্সাক্ট সেম মানটা আমরা কখনো বের করতে পারি না, অ্যাকচুয়াল মানটা কিন্তু আলাদা। তো কি বলতেছে, তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়া ক্যাথোডে তড়িৎ দ্বারা যে পরিমাণ মোল জমা হয় এবং ফ্যারাডের সূত্র অনুসারে যে মোল জমা হয় তার অনুপাতকে ওই তড়িৎ বিশ্লেষণ তড়িৎ দক্ষতা বা তড়িৎ সামর্থ্য বলে, বুঝতে পারছি? মানে অ্যাকচুয়ালি যেটা জমা হয় আর সূত্র দিয়ে বের করে যেটা আনসার পাইছি ডিভাইড করলে সেটাই, মানে অ্যাকচুয়াল ডিভাইড বাই সূত্র থেকে যেটা আসছে সেটা, সূত্র ইউজ করে যেটা আসছে, এই অনুপাতটা হচ্ছে যে আমরা তড়িৎ সামর্থ্য বা তড়িৎ দক্ষতা বলবো, এই অনুপাতটাকে। বুঝতে পারছি কিনা বলতো? ওকে, এখানে তুই একটা প্রশ্ন আসতে পারে, এখানে ক্যাথোডের কথা কেন বলছে, অ্যানোডের কথা কেন বলে নাই? সংজ্ঞাটা লিখছে ক্যাথোড দিয়ে আর কি, কিন্তু অ্যাকচুয়ালি তড়িৎদ্বার হবে এখানে, তুই তড়িৎদ্বার লিখলে সমস্যা হবে না, সংজ্ঞাটা ক্যাথোডের সাপেক্ষে লিখছে আর কি। এবার হচ্ছে যা যা ফর্মুলা করছে এগুলো একটু রিভিউ করলাম। ডাব্লিউ সমান জ্যাট কিউ, জ্যাট সমান এম ডিভাইড বাই ইএফ, কিউ সমান আইটি এক্সি এনইএফ। প্রথম সূত্র হচ্ছে ডাব্লিউ সমানুপাতিক জ্যাট কখন, ডাব্লিউ সমানুপাতিক কিউ কখন, যখন জ্যাট ধ্রুবক থাকে। আর দ্বিতীয় সূত্র হচ্ছে ডাব্লিউ সমানুপাতিক জ্যাট কখন, যখন হচ্ছে কিউ ধ্রুবক থাকে। তাহলে আমরা এখন ম্যাথে গেলে কি পারবো না? আচ্ছা, ম্যাথে যাওয়ার আগে আরেকটা কথা বলে দিই, এটা হচ্ছে আমাদের কেমিস্ট্রি বইতে এভাবে লেখা, দরকার নেই আমি যেভাবে শিখেছি এভাবে করলেও হবে, বাট আমাদের কেমিস্ট্রি বইতে এভাবে লেখা। আমাদের কেমিস্ট্রি বইতে লেখা ডাব্লিউ সমানুপাতিক জ্যাট না, আমাদের কেমিস্ট্রি বইতে এটা এভাবে লিখছে ডাব্লিউ সমানুপাতিক ই। হ্যাঁ, 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 না ধরে তুই, না ধরে এ তুলে ফেলছিস না, তাও আবার দুইটা চ্যাপ্টার বাদ রেখে, তাই না? তার মানে পুষ, মানে আমার, আমি তো বলছি কেমিস্ট্রি বই এটা ফেলে দিতে, দরকার নেই, ওটা আস্তে করে সুন্দর করে প্যাক করে বিক্রি করে দিতে পারোস। আমার কাছে কেমিস্ট্রি পড়লে তো আমি বইয়ের কোনো টপিক বাদ যাবে না, ইভেন বইয়ের সব টপিক আমি সংক্ষেপে ইজি ওয়েতে লেখা আছে।
দেখতেছ না এগুলো এই বইতে কিন্তু এই টপিকে অনেক বড় করে লেখা। হ্যাঁ, কি লিখছে না লিখছে তুইও বুঝবি না, কিন্তু এখানে জাস্ট কিওয়ার্ড গুলা লেখা সংক্ষেপে তোকে বুঝিয়ে দেওয়া হয়েছে। তো সেই জন্য ভাবতেছি বইটা প্যাক করে ফেলে দিতে পারো, সমস্যা নেই। হ্যাঁ, হ্যালো, হ্যালো। আচ্ছা, তাহলে আমাদের বইতে এটা কিভাবে লেখা? আমাদের বইতে লেখা হচ্ছে ফ্যারাডের দ্বিতীয় সূত্র। ফ্যারাডের দ্বিতীয় সূত্রটাকে ডাব্লিউ সমানুপাতিক জ্যাট না লিখে ডাব্লিউ সমানুপাতিক ই লিখছে। তো ডাব্লিউ সমানুপাতিক ই কেমন আসছে? জ্যাটের আরেকটা সূত্র আছে। জ্যাটের আরেকটা সূত্র হচ্ছে জ্যাট সমান ই বাই এফ। এই সূত্রটা দিয়ে কোনো ম্যাথ করা লাগবে না, কিছুই করা লাগবে না। জাস্ট ডাব্লিউ সমানুপাতিক ই কোত্থেকে আসে এটা বোঝানোর জন্য আমি এই সূত্রটা বলতেছি তোকে। জ্যাট সমান ই বাই এফ। তাহলে ই মানে কি? ই হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। আচ্ছা, ই মানে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, সরি, জ্যাট মানে হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, আর ই মানে হচ্ছে শুধু রাসায়নিক তুল্যাঙ্ক। আর এফ মানে হচ্ছে ফ্যারাডে। ফ্যারাডের মান সবসময় 96,500 কুলম্ব, তাই না? আর এফ এর মান যদি 96,500 কুলম্ব সবসময় হয়, তার মানে এফ এর মান একটা ধ্রুবক মান। তার মানে আমরা বলতে পারি ডাব্লিউ সমান ই বাই এফ, যেমন আমরা এটা বলতে পারি, সরি, ডাব্লিউ সমান ই বাই এফ বলতেছি, সরি, জ্যাট সমান যে ই বাই এফ, জ্যাট সমান যে ই বাই এফ, এটাকে আমরা এভাবে বলতে পারি, জ্যাট সমানুপাতিক ই ই বলতে পারি। তার কেন? এফ এর মান তো ধ্রুবক, এফ এর মান ধ্রুবক না? তাহলে কেন এফ এর মান সবসময় 96,500 কুলম্ব। তার মানে আমরা বলতে পারি জ্যাট সমান ই এফ, সরি, জ্যাট সমান সমানুপাতিক হচ্ছে ই। তো জ্যাট সমানুপাতিক যদি ই হয়, তাহলে আমরা জ্যাটের জায়গায় ইও লিখতে পারি, জ্যাট সমানুপাতিক ই। তার মানে জ্যাটের সাথে সম্পর্ক ই এর সম্পর্ক হচ্ছে সমানুপাতিক, জ্যাট বাড়লে ইও বাড়ে, জ্যাট কমলে ইও কমে। তো জ্যাটের জায়গায় আমরা ইও লিখতে পারি। তাহলে আলটিমেটলি ডাব্লিউ সমানুপাতিক ই। ইটা মানে কি? শুধু রাসায়নিক তুল্যাঙ্ক। আর জ্যাট মানে কি? তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক। তো আমাদের বইতে ডাব্লিউ সমানুপাতিক ই লেখা আর কি। তো এটা মাঝে মাঝে এমসিকিউতে আসতে পারে, নিচের কোনটি সঠিক, ডাব্লিউ সমানুপাতিক ই। আর অপশনের মধ্যে ডাব্লিউ সমানুপাতিক জ্যাটটা ছিল না। তো ডাব্লিউ সমানুপাতিক জ্যাটটা যদি না ছিল, তখন তো তুই বলি দাদা আমাকে এটা পড়ায়নি। তো তখন আমি বাজিয়ে যাবো, সেজন্য এটা পড়ায় রাখলাম। বাট আমরা ম্যাথ করার সময় সবসময় ডাব্লিউ সমানুপাতিক জ্যাট দিয়ে ম্যাথ করবো। এটা হচ্ছে এমসিকিউর জন্য। ডাব্লিউ সমানুপাতিক ইও বলা যায়। ই মানে কি? এখানে শুধু রাসায়নিক তুল্যাঙ্ক। আর আর জ্যাট আর এর মধ্যে পার্থক্য কি? জ্যাট হচ্ছে তড়িৎ রাসায়নিক তুল্যাঙ্ক, আর ই মানে হচ্ছে শুধু রাসায়নিক তুল্যাঙ্ক। হ্যাঁ, তো তড়িৎ থাকলে কি হয়, তড়িৎ ওয়াটটা না থাকলে কি হয়, এটা এত কিছু বোঝা লাগবে না। হুম, ওকে। তো এখানে এই কথাগুলো লেখা আছে, তো জাস্ট পড়লে হবে। এরপরে কি বলতেছি, এগুলো ফর্মুলা রিভিউ, যেগুলো আমি অলরেডি পড়াই বলছি, যে কপারের ক্ষেত্রে রেয়ার কেসে হচ্ছে তুল্য সংখ্যা 1, আর নর্মাল কেসে হচ্ছে ইলেকট্রন সংখ্যা 2। ইলেকট্রন সংখ্যা বলতে তুল্য সংখ্যা হচ্ছে 2। হ্যাঁ, ওকে। তারপর হচ্ছে যে এই ফর্মুলাগুলোতে আমি অলরেডি পড়ে আসছি, যে ডাব্লিউ সমান ঝ্যাট কিউ সমান এম বাই ই এফ ইন্টু আইটি, এগুলো পড়ে আসছি আমি অলরেডি। সাধারণভাবে কোনো মলে চার্জ হয় তার তুল্য সংখ্যা নির্দেশ করে, তবে এর কিছু ব্যতিক্রম রয়েছে, ওই যেগুলো চার্জে এতদিন পড়ে আসছি তা। যেমন সোডিয়ামের ক্ষেত্রে সোডিয়াম একটা ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, সোডিয়াম প্লাসে কনভার্ট হচ্ছে, তাহলে এও তুল্য সংখ্যা কত? 1। অ্যালুমিনিয়ামের ক্ষেত্রেও 3টে ইলেকট্রন ছেড়ে দিয়ে অ্যালুমিনিয়াম 3 প্লাসে কনভার্ট হয়, তাহলে তুল্য সংখ্যা কত? 3। কপারের ক্ষেত্রেও 2টা ইলেকট্রন ছেড়ে দিয়ে কপার 2 প্লাসে পরিণত হয়, তাহলে তুল্য সংখ্যা কত? 2। নিকেলের ক্ষেত্রে 2 প্লাস হচ্ছে চার্জ, মানে তুল্য সংখ্যা কত? 2। তার মানে 2টা ইলেকট্রন ছাড়ছে নিশ্চয়ই। তো যতটা ইলেকট্রন গ্রহণ করবে কিংবা যতটা ইলেকট্রন ছাড়বে, ওটার উপর ভিত্তি করে আমরা তুল্য সংখ্যা বের করে ফেলতে পারি। হুম, তাহলে আমরা কিন্তু এখন কি ম্যাথে যাব কিনা দেখি। ওকে, কি Mn O4 দ্রবণের মধ্যে কত কুলম্ব বিদ্যুৎ চালনা করলে 4 মোল Mn2+ তৈরি হবে? তো প্রথম অঙ্ক আমাদেরকে বলছে কি MnO4 দ্রবণের মধ্যে কত কুলম্ব বিদ্যুৎ চালনা করলে, তার মানে কি আমাদেরকে কত চার্জ বিদ্যুৎ চালনা করলে 4 মোল Mn2+ তৈরি হবে, এটা জিজ্ঞেস করছে। ওকে, KMnO4 ভেঙে গেলে কি হয়, এই টাইপের ম্যাথ গুলো হচ্ছে যে পরিমাণগত রসায়নে আছে। তো এখানে যেহেতু পরিমাণগত রসায়ন আমরা এখনো পড়ি নাই, তাহলে আমাদের যতটুকু জানার ততটুকু জানতে হবে। কি জানতে হবে? একটা কথা মনে রাখবি, এটাকে বলা হয় পটাশিয়াম পারম্যাঙ্গানেট, KMnO4। এই যৌগটার নাম কি? পটাশিয়াম পারম্যাঙ্গানেট। আর এই যৌগটার মধ্যে যখন ম্যাঙ্গানিজ থাকে, তখন ওর জারণ সংখ্যা থাকে +7 হিসেবে। আর এই যৌগটা থেকে যখন ম্যাঙ্গানিজ আলাদা হয়ে যায়, তখন Mn2+ এ কনভার্ট হয়। এটা মুখস্থ। তার মানে যোগের ভিতর থাকলে Mn7+ হয়, Mn7+ আকারে থাকে, মানে জারণ সংখ্যা +7। আর যখন আলাদা হয়ে যায় তখন Mn2+ হয়ে যায়। তার মানে এখন তুই আমাকে বল, যোগের মধ্যে যখন ছিল তখন হচ্ছে +7 ছিল তার জারণ সংখ্যা, এখন বিদ্যুৎ চালনা করছে, বিদ্যুৎ চালনা করলে Mn2+টা আলাদা হয়ে গেছে। তার মানে কি আগে ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা ছিল +7, এখন ম্যাঙ্গানিজের জারণ সংখ্যা হচ্ছে +2। তার মানে +7 থেকে +2 তে নেমে আসছে। তার মানে ওই ইলেকট্রন গ্রহণ করছে না,
কারণ ইলেকট্রন গ্রহণ করলে না পজিটিভ চার্জের পরিমাণটা কমে যাবে, আর ইলেকট্রন ছেড়ে দিলে পজিটিভ চার্জের পরিমাণ বাড়বে। তার মানে ও নিশ্চয়ই ইলেকট্রন গ্রহণ করছে। কয়টা ইলেকট্রন গ্রহণ করছে? 5টা ইলেকট্রন গ্রহণ করছে, কারণ 5টা পজিটিভ চার্জ কমে গেছে, আগে ছিল +7, এখন হয়েছে +2। তো 7 থেকে 2 বাদ দিলে কত হয়? 5। তার মানে 5 কমছে, তার মানে 5টা ইলেকট্রন গ্রহণ করছে। তার মানে তুল্য সংখ্যার মান কত হবে? 5। কারণ আমরা কি জানি, যতটা ইলেকট্রন গ্রহণ করে কিংবা যতটা ছাড়ে এটাই তার তুল্য সংখ্যা। তাহলে এখানে এই ক্ষেত্রে গ্রহণ করছে, তার মানে ইলেকট্রনের সরি তুল্য সংখ্যা কত? 5। আর তুল্য সংখ্যা যদি 5 হয়, আমাদেরকে বলছে 4 মোল কি তৈরি হয়েছে? ম্যাঙ্গানিজ 2+ জমা হয়েছে। তাহলে আমরা এখন সূত্র কোনটা ইউজ করতে পারি? আমাদের কেমিস্ট্রি ক্ষেত্রে আমরা মানগুলো বসাই ফেলবো, মানগুলো মানে আমাদেরকে কি কি দেওয়া আছে এটা বসাই ফেলবো, আর কি কি পাইছি এটা বসাই ফেলবো, তারপর যে সূত্রটা ইউজ হয় এটা বসাই দিব। কেমিস্ট্রি ম্যাথগুলোতে ইজি হয়। তাহলে আমাদেরকে দেওয়া আছে 4 মোল, শুধু ক্লু দেওয়া আছে 4 মোল, আর আমরা যেটা পাইছি সেটা হচ্ছে যে তুল্য সংখ্যা 5। তাহলে n সমান দিছে 4 মোল, আর তুল্য সংখ্যা দিছে 5, পাইছি 5। তাহলে এরকম একটা সূত্র কোনটা? আমাদেরকে বলছে কত কুলম্ব, তার মানে কিউ বের করতে বলছে। তাহলে কিউর অনেকগুলো সূত্র আছে, কিউ সমান আইটি, কিউ সমান NEF, তার মানে সূত্র অবশ্যই এটা বসবে NEF, কারণ n এর মানও দেওয়া আছে, ই এর মানও পেয়ে গেছি, আর f এর মান কত? f এর মান 96,500। তাহলে হয়ে যাচ্ছে, তাই না? তাহলে তাহলে হয়ে গেলে এখন আমরা মানগুলো বসাই দিচ্ছি, যে n এর মান 4 মোল, ই এর মান হচ্ছে 5, আর 96,500। তাহলে কিউর মান এত, এত কুলম্ব বিদ্যুৎ দিলে 4 মোল ম্যাঙ্গানিজ 2+ জমা হবে। আশা করি বুঝাইতে পারছি। হ্যাঁ, আর আমরা তো বলছিলাম যে যদি আয়ন থেকে আয়নে কনভার্ট হয় তখন সাধারণ তুল্য সংখ্যাটা হয় না, নরমাল কেস না, এটা রেয়ার কেস হয়। এই দেখ এখানে ম্যাঙ্গানিজ 7+ আকারে ছিল, এখন 2+ হয়েছে, তার মানে এটা কি আয়ন থেকে আয়নই রয়ে গেল না? তার মানে কি তখন রেয়ার কেসটা হবে। তো রেয়ার কেসের ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, আমাদের হিসাব করে দেখতে হবে কতটা ইলেকট্রন গ্রহণ করছে কিংবা ছাড়ছে। এই ক্ষেত্রে গ্রহণ করছে, এটা হিসাব কেমনে করছে? আগে ছিল +7, এখন দেখা যাচ্ছে +2। তো +2 যেহেতু দেখা যাচ্ছে, তার মানে এটা তো আমরা ইজিলি বুঝতেছি, তার মানে 5টা ইলেকট্রন গ্রহণ করছে, তাই 5টা পজিটিভ চার্জ কমে গেছে। আর আমি তো বলছি রেয়ার কেসে তোকে সবসময় বলে দিবি, বিক্রিয়াটা দেখাই দেবে, ঠিক না? আচ্ছা, যদি বিক্রিয়াটা দেখাই দেয়, বিক্রিয়াটা আমরা বের করছি, এটা কেমনে বের করছি? এটা একটা কমন বিক্রিয়া, পরিমাণগত রসায়ন পড়লে বুঝবি, এটা একটা মুখস্থ বিক্রিয়া। ম্যাঙ্গানিজ +7 আকারে থাকে এই যৌগের মধ্যে, আলাদা হয়ে গেলে ম্যাঙ্গানিজ 2+ হয়ে যায়। এবার আরেকটা অঙ্ক, সেম অঙ্ক, এখানে বিক্রিয়া ওরাই দিয়েছে, অ্যালুমিনিয়াম 3+ ছিল, এখন অ্যালুমিনিয়াম 3+ মানে কি? অ্যালুমিনিয়াম 3টে ইলেকট্রন ছেড়ে দিছে, তাই না? অ্যালুমিনিয়াম থেকে 3টে ইলেকট্রন বাদ যাচ্ছে, মাইনাস মানে কি 3টে ইলেকট্রন বাদ যাচ্ছে। তাহলে বিক্রিয়ার মাধ্যমে 6 গ্রাম অ্যালুমিনিয়াম তৈরি করতে কত কুলম্ব বিদ্যুৎ প্রয়োজন হবে? তার মানে আমাদেরকে দিয়ে দিছে কি ভাইয়া? আমাদেরকে দিয়ে দিছে না যে 6 গ্রাম। 6 গ্রাম মানে কি? ছোট হাতের এম বা ছোট হাতের ডাব্লিউ, ছোট হাতের ডাব্লিউ ধরি, যেহেতু আমরা ছোট ইয়াতে হিসাব করি, সরি এটা কি হলো, আবার কি? আচ্ছা, ছোটহাতের আমরা কি জানি? n সমান মোল সংখ্যা W/m, তাই না? আমরা এটা জানি যে গ্রাম নিয়ে কোনো ম্যাথ করা যায় না, আমাদেরকে বলছে কত কুলম্ব বিদ্যুৎ প্রবাহিত হবে। তো কত কুলম্ব বিদ্যুৎ প্রবাহিত হলে আমাদের কিউ সূত্র আছে, তো আইটি, আইটি একটা আছে, আরেকটা আছে কিউ সমান NEF। এই সূত্র ছাড়া তো আমাদের আর কোনো কিউ সূত্র নাই। আরেকটা আছে কিউ সমান XC। XCটা কখন বসবে? যখন তোকে কণার সংখ্যা বলে দিবে, এখানে কণার সংখ্যা বলে দেয় নাই, তাহলে এই সূত্র কখনোই হবে না। আর আমি বলছি এই সূত্র দিয়ে 1% ম্যাথ হয় জাস্ট, বাকি সব ম্যাথ এগুলো দিয়ে। তাহলে এই দুটো সূত্র আছে আমাদের হাতে। এখন আমাদেরকে বলছে আই এর কোনো মান দিয়েছে, দেয় নাই, টি এর কোনো মান দিচ্ছে, দেয় নাই, মানে আমাদের সূত্র এটা ইউজ করতে হবে। কেমনে ইউজ করতে হবে? আমরা ইজিলি ই ই এর মানটা বের করতে পারতেছি। ই মানে কি? এখানে তুল্য সংখ্যা না, এই সূত্রে তো ই মানে তুল্য সংখ্যা। এখানে তো আমরা দেখতেছি 3টে ইলেকট্রন ছাড়ছে, তার মানে ই এর মান 3, আর এফ এর মান তো সবসময় 96,500 কুলম্ব। হ্যাঁ, তাহলে শুধু এন এর মানটা বের করতে হবে। এন এর মানটা কেমনে বের করবো? এন আমরা ছোটবেলায় সূত্র বলছি এন সমান W/m। তাহলে তোমাকে 6 গ্রাম দিয়ে দিছে, আর অ্যালুমিনিয়ামের প্রকৃত ভর কত? 27। তাহলে এন এর মানটাও পেয়ে গেছো, এখন সূত্র বসাই দিলে ম্যাথ শেষ। ওকে, তারপর হচ্ছে এবার একটু একটু কঠিন ম্যাথের দিকে যাচ্ছে আস্তে আস্তে। প্রথম সহজ ম্যাথ গুলো করলাম। নিকেল আয়নের দ্রবণে 160 মিনিট, তার মানে তোমাকে টি এর মান দিয়ে দিছে 160 মিনিট যাবত 0.1 এম্পিয়ার আয়ের মান দিয়ে দিছে, শক্তির বিদ্যুৎ চালনা করলে ক্যাথোডে এত গ্রাম নিকেল জমা হয়। তোমাকে ডাব্লিউর মানও দিয়ে দিছে। হ্যাঁ, বলছে ওই নিকেল আয়নের চার্জ কত? নিকেল আয়নের চার্জ বের করতে বলছে। নিকেল আয়নের চার্জ বের করতে বলছে, এটা কেমনে বের করবো আমরা? আমরা যদি এই ম্যাথ তুল্য সংখ্যাটা বের করি, তুল্য সংখ্যায় নিকেল আয়নের চার্জ হবে। কারণ তুল্য সংখ্যা মানে কি? যে পরিমাণ ইলেকট্রন ছাড়ছে বা যে পরিমাণ ইলেকট্রন গ্রহণ করছে, তো যে পরিমাণ ছাড়ছে তো ঠিক সেম পরিমাণে তো চার্জ সৃষ্টি হবে, ঠিক না? যদি নিকেল যদি 2টা ইলেকট্রন ছাড়ে, কথার কথা ধর নিকেল 2টা ইলেকট্রন ছাড়ছে,
নিকেল দুইটা ইলেকট্রন ছেড়ে দিছে, তাহলে দুইটা ইলেকট্রন ছেড়ে দিলে তো নিকেল 2+ পরিণত হবে, তাই না? এই যে 2+ পরিণত হবে, তার মানে আর যদি কথা ধর নিকেল দুইটা ইলেকট্রন গ্রহণ করছে, তাহলে নিকেল কি হবে, নিকেল 2- হবে, কিন্তু আলটিমেটলি তুল্য সংখ্যা যেটা এটাই তো তার চার্জের মান হচ্ছে, তাই না? এই যে তুল্য সংখ্যা যেটা এটা তো তার চার্জের মান হচ্ছে, তাহলে তাহলে হয়ে যাচ্ছে তো ব্যাপারটা, আমরা তুল্য সংখ্যা বের করতে পারলে হয়ে যাচ্ছে। আর নিকেল যেহেতু ধাতু, নিকেল ইলেকট্রন আমরা ধরে নিব ইলেকট্রন গ্রহণ করবে না, ইলেকট্রন ছাড়বে, বুঝতে পারছি? ওকে, তাহলে আমরা দেখ কি কি দেওয়া আছে, টি দেওয়া আছে, আই দেওয়া আছে, ডাব্লিউ দেওয়া আছে, তাহলে আমরা ইজিলি বের করতে পারি ভাই। দেখাও, ইয়ার আমরা কি জানি যে কিউ সমান আইটি, আবার কিউ সমান এনইএফ, তার মানে আমরা আলটিমেটলি লিখতে পারি আইটি সমান এনইএফ, তাই না? যেটা এখানে কিউর মান কোনোটাই দেওয়া নাই, আই এর মান দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে, এন এর মান আমাদেরকে বের করতে, সরি এন এর মান কি দিয়ে দিছে বা বের করতে পারবো? হ্যাঁ পারবো। এই যে ডাব্লিউ মান যেহেতু দিয়েছে, ডাব্লিউ বাই এম সমান তো এন এর মান, এন সমান কি ডাব্লিউ বাই এম না, তাহলে এন এর মানও বের করতে পারবো। আর এফ এর মান তো সবসময় 96 গুলো, তাহলে এখন ই এর মানটা বের করো, সবার মানই দেওয়া আছে, এই যে ই এর মান দেওয়া আছে, এফ এর মান পেয়ে গেছি, সরি ই এর মান পেয়ে গেছি, এফ এর মান দেওয়া আছে সবসময় 96 গুলো, আর এন এর মানটা বের করে নিব। এন এর মানটা কেমনে বের করবো? ডাব্লিউ বাই এম দিয়ে, আই এর মান দেওয়া আছে, টি এর মান দেওয়া আছে, তো এখন তুমি ই এর মানটা বের করতে পারবা না, তুল্য সংখ্যার মানটা বের করতে পারবা না, সরি ই এর মান তো দেওয়া ছিল না, ই এর মানটি বের করতে বলছে, তাই না? ওকে, তাহলে এটা ওই যে সূত্র দিয়ে করে বলছে, তো লাস্টে ই এর মান আসে 1.9795, তো ই এর মান তো কখনো দশমিক হয় না, তাহলে এটাকে প্রায় আমরা 2 ধরতে পারি, আর 2 মানে কি নিকেলের চার্জ +2, যেহেতু এগুলো সবগুলো ধাতু হিসেবে কাজ করতেছে, আমরা তখন ধরে নিব, যেহেতু বলে নাই, আচ্ছা বলে দিছে তো, ক্যাথোডে কি হয়, ক্যাথোডে ইলেকট্রন গ্রহণ হয়, তাই না? তার মানে নিকেল আয়ন ছিল 2+ আকারে, 2+ আকারে, তার মানে ক্যাথোডে কি হবে, ইলেকট্রন এসে জমা হবে, ইলেকট্রন গুলো সে গ্রহণ করবে। বা এখানে -2 +2 নিয়ে ঝামেলা করার দরকার নেই, বেশিরভাগ না, সব অঙ্কের তুই +2 বসাই দিবি, যদি কিছু বলা না থাকে +2 বসাবি। ওকে, তাহলে হচ্ছে যে আজকে এতটুক থাক, কালকে থেকে আবার অঙ্ক করবো, আর এরপর তো বড় অঙ্ক, এগুলো আমি চাচ্ছি না রেকর্ডে করাইতে, এগুলো সামনাসামনি করাইলে ভালো হবে। ওকে, ছুটি তাহলে আজকে।